যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে আলোচনা করতে মস্কোতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভের সঙ্গে বৈঠক করবেন। এর আগে ওমান সফর শেষে আবারও ইসলামাবাদে গিয়েছিলেন আরাকচি। সেখানে পাকিস্তানকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে একটি কার্যকর কাঠামো দিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। নৌ অবরোধ চলাকালে ইরানের বন্দরের কাছ থেকে ৩৮টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এই জাহাজগুলোকে হয় গতিপথ পরিবর্তন করতে বলা হয়, নয়তো নিরাপদে বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এক্সে দেয়া এক বার্তায় সেন্টকম আরও জানায়, ইরানি জলসীমায় প্রবেশ এবং সেখান থেকে বের হওয়া নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের সামুদ্রিক উত্তেজনা বা নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অবরোধ অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌ রুটে চাপ বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে সামুদ্রিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দ্বিতীয় দফায় আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের পূর্ব নির্ধারিত সফর বাতিলের একদিন পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বৈঠক চাইলে তাদেরকে ফোন করতে পারে। এই সময় ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে জয়ী হবে। তারা যদি কথা বলতে চায় তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন সেখানে টেলিফোন আছে। আমাদের কাছে চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরেছিলেন আরাকচি। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার উদ্দেশ্যে পাকিস্তানকে একটি কার্যকর কাঠামো দিয়েছেন তিনি। সে সময় আরাকচি পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকার প্রশংসা করে বলেন, দেশটি সংলাপ ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সদিচ্ছা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। সৃষ্টি ঘটক, ৭১। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ফোন আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। আরাকচির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আলোচনায় গাজা ও লেবাননের চলমান সংকট, যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় মতবিনিময় করেন দুই শীর্ষ কূটনীতিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংঘাত বন্ধ করতে তেহরানের কূটনৈতিক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন এবং যুদ্ধবিরতি কার্যকরের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগ ও সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে গোপনে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েক ডজন সেনা মোতায়েন করেছিল ইসরায়েলি একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। খবরে বলা হয়, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোন আলাপের পরই এই সিদ্ধান্ত নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হলেও দুই দেশের মধ্যে এমন সামরিক সহযোগিতা আগে দেখা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলে। আমিরাতের দাবি, সে সময় দেশটিতে ৫৫০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ২,০০০-এর বেশি ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলার বেশিরভাগ প্রতিহত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে সামরিক ও বেসামরিক স্থাপনায়। আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট ও ড্রোন প্রতিরোধে কার্যকর একটি ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্য সংঘাতে বেশি আলোচনায় গুরুত্বপূর্ণ সব জ্বালানি পথ। হরমুজ প্রণালীতে মার্কিন ইরান মুখোমুখি অবস্থান মনে করিয়ে দেয় ৮০ দশকের ইরান ইরাক ট্যাঙ্কার যুদ্ধের কথা। সে সময় আটকে থাকা ট্যাঙ্কার ছাড়াতে অভিযানে নামে যুক্তরাষ্ট্র। যদিও সেই অভিযানে ন্যাটোকে পাশে পেয়েছিল মার্কিন বাহিনী, তবে এবার সেই প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। দর্শক, বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য সংঘাতের শুরু থেকেই আলোচনায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, সাথে ঝুঁকিতে আছে বাব আল মানদেব, এমনকি সুয়েজ খালও। ২০ এপ্রিল যুক্তরাষ্ট্র আরব সাগরে জব্দ করে ইরানের পতাকাবাহী একটি জাহাজ। পাল্টা জবাবে ইরানও আটকে দেয় মার্কিন মিত্র জাহাজ। হরমুজে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি অবস্থান মনে করিয়ে দেয় ৮০ দশকের ইরান ইরাক ট্যাঙ্কার যুদ্ধের কথা। সে সময় গুরুত্বপূর্ণ নৌপথগুলো যুদ্ধের কবলে পড়ে নাড়িয়ে দিয়েছিল বিশ্ব অর্থনীতির ভিত।
1981-তে শুরু ট্যাঙ্কার যুদ্ধ চরম আকার ধারণ করে 1984 থেকে 1988 সময়ে। তখন ইরান ও ইরাক একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালিয়ে অর্থনীতিকে দুর্বল করার চেষ্টায় মেতে ওঠে। এর আগে 1980 সালে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ইরানে পূর্ণমাত্রার হামলার মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধ। পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয়, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেনি, কারণ দেশটির অর্থনীতি নির্ভরশীল ছিল ওই পথেই। তবে সংকট কাটেনি মধ্যপ্রাচ্যের অনেক দেশের ট্যাঙ্কার আটকে যায় ইরান ইরাকের রোশানলে। বছরটা 1987। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন আর্নেস্ট উইল। চলে 14 মাস। এই সময়ে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো উপসাগরে টহল দেয়, মাইন অপসারণ করে এবং ইরানের স্থাপনায় হামলা চালায়। 1988 সালে একটি মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন প্রেইং ম্যান্টিস। ইরানের নৌশক্তির বিরুদ্ধে শুরু হয় বড় আকারের অভিযান। শেষ হয় 1988 সালের আগস্টে। বর্তমান পরিস্থিতির সাথে সে সময়ের মিল স্পষ্ট। সমুদ্র পথের উত্তেজনা অস্থির করেছে বৈশ্বিক জ্বালানি বাজারকে। তবে এবারের সংঘাতে কিছুটা পার্থক্য রয়েছে। 80-র দশকে যুক্তরাষ্ট্রের পাশে ছিল ন্যাটো মিত্ররা। তবে এবার যুক্তরাজ্য সহ অনেক মিত্রদেশ সরাসরি এই সংঘাতে জড়াতে অনীহা দেখিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান সংঘাতটি মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত চাপ বাড়িয়ে শক্তি প্রদর্শনের খেলা। আরাফাত ইসলাম, 71। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত আরও 37 জন। রোববার এ হামলা চালানো হয়। একই দিনে দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার মধ্যে এক ইসরায়েলি সেনা নিহতের খবরও নিশ্চিত করেছে তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো তাৎক্ষণিক বা পরিকল্পিত হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ইসরায়েলের। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের 7টি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। 1986 সালে পৃথিবীতে ঘটে এক ভয়াবহ ঘটনা। সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লিতে হয় ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা। দুর্ঘটনার কারণে প্রাণ হারান অন্তত 28 জন, আহত হন 100 জনেরও বেশি। বিকিরণের কারণে 6000-এর বেশি শিশু কিশোর থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়। আরাফাত ইসলাম জানাচ্ছেন বাকিটা। সময়টা 1986। পৃথিবী সাক্ষী হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লিতে হয় ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা। রবিবার ভয়াবহ সেই বিপর্যয়ের 40তম বছর পালন করে ইউক্রেন। প্রশ্ন ওঠে, কি ঘটেছিল আসলে সেদিন? কেনই বা হলো এত বড় বিপর্যয়? তৎকালীন সোভিয়েতের চেরনোবিলে ভিআই লেনিন নামের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ চুল্লিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। সেই সময় একদল প্রকৌশলী চুল্লিটিতে একটি পরীক্ষা চালানোর পরিকল্পনা করেন। তবে তা করতে গিয়ে ঘটে বিপত্তি। এ ঘটনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ভেতরে হঠাৎ বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায়, উত্তপ্ত হয় চুল্লি। এরপরই ঘটে একের পর এক বিস্ফোরণ। পারমাণবিক চুল্লির মূল অংশ খুলে যাওয়ায় বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে বাতাসে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লাগা ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা করেন। পরে হেলিকপ্টার থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয় নানা পদক্ষেপ। শুরুতে এ দুর্ঘটনার কথা গোপন রাখে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কর্তৃপক্ষ। বাতাসের মাধ্যমে তেজস্ক্রিয়তা সুইডেন পর্যন্ত পৌঁছে গেলে দুর্ঘটনার কথা স্বীকার করতে বাধ্য হয় তারা। দুর্ঘটনার পর চুল্লির মোট 190 মেট্রিক টন ইউরেনিয়ামের প্রায় 30% বাতাসে ছড়িয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়ন সেখান থেকে প্রায় 3.5 লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়। চুল্লির চারপাশে প্রায় 19 মাইল এলাকাকে এক্সক্লুশন জোন ঘোষণা করা হয়। দুর্ঘটনার কারণে প্রাণ হারান অন্তত 28 জন, আহত হন 100 জনেরও বেশি। জাতিসংঘের মতে বিকিরণের কারণে 6000-এর বেশি শিশু কিশোর থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। চুল্লির অবশিষ্টাংশের চারপাশ এখন বিশাল ইস্পাতের কাঠামো দিয়ে ঘিরে রাখা। তেজস্ক্রিয়তার বিস্তার ঠেকাতে 2016 সালের শেষে ইস্পাতের কাঠামোটি স্থাপন করা হয়।
চেরনোবিল বিপর্যয়ের পর প্রায় 4 বর্গমাইল এলাকা রেড ফরেস্ট হিসেবে রূপান্তর হয়। অঞ্চলটির অসংখ্য গাছ তেজস্ক্রিয়তা শোষণ করে লালচে বাদামি রং ধারণ করে মরে যায়। এলাকাটি বসবাসের জন্য নিরাপদ হতে কত বছর লাগবে তা নিয়ে বিজ্ঞানীরা এক এক সময় এক এক আভাস দিয়েছেন। চেরনোবিল নিয়ে 2016 সালের এক প্রতিবেদনে বলা হয় অঞ্চলটি বাসযোগ্য হতে প্রায় 20,000 বছর লাগতে পারে। আরাফাত ইসলাম, 71। ওয়াশিংটন ডিসির যে হিলটন হোটেলে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে সেই একই স্থানে গুলিতে আহত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও। সেদিন তিনি হোটেলে এক বক্তৃতা শেষে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে 6টি গুলি করে হামলাকারী জন হেঙ্কলি জুনিয়র। গুলিতে রিগান গুরুতরভাবে আহত হলেও প্রাণে বেঁচে যান। দর্শক আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ওয়াশিংটনের কানেকটিকাট অ্যাভিনিউর হিলটন হোটেল, একই স্থান যেখানে ইতিহাসের অন্যতম আলোচিত হামলার শিকার হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানো। 1981 সালের 30 মার্চ এক বক্তৃতা শেষে হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ঠিক সেই মুহূর্তেই হামলাকারী জন হিঙ্কলি জুনিয়র তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো সরাসরি না লাগলেও প্রেসিডেন্টের বুলেট প্রুফ লিমুজিনে আঘাত লেগে ছিটকে এসে তার শরীরে ঢুকে পড়ে। এতে তার পাঁজরের হাড় ভেঙে যায় এবং একটি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ 11 দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এই ঘটনায় হামলাকারী জন হিঙ্কলিকে মানসিকভাবে অসুস্থ বিবেচনায় আদালত নির্দোষ ঘোষণা করে। তবে তাকে ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছিল। পরে 2016 সালে তাকে মুক্তি দেওয়া হয়। শনিবার একই হোটেলে বন্দুক হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ইতিহাসের কেন্দ্রে রয়ে গেছে সেই 1981 সালের হামলা, যেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ঐতিহাসিক ওই ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে হিলটন হোটেলের পাশেই একটি ফলক স্থাপনা করা হয়েছে, যেখানে সংরক্ষিত রয়েছে সেই ভয়াবহ দিনের স্মৃতি। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। সাধারণ ক্ষমার আওতায় মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন কাগজপত্রবিহীন প্রায় 1 লক্ষ বাংলাদেশি। মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন 2.0 কর্মসূচির আওতায় জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার এই সুযোগ শেষ হচ্ছে 30 এপ্রিল। সময়সীমার মধ্যে সুযোগ কাজে না লাগালে জেল ও জরিমানা সহ কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে অবৈধ অভিবাসীদের। কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। কাগজপত্রবিহীনদের মালয়েশিয়া থেকে জরিমানা দিয়ে নিজ দেশে ফিরতে মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন 2.0 চালু রয়েছে প্রায় 1 বছর ধরে। 30 এপ্রিল শেষ হতে যাওয়া সরকারের এ সুযোগ কাজে লাগিয়ে ইতিমধ্যে নিজ নিজ দেশে ফিরেছেন প্রায় 2.5 লক্ষ অভিবাসী, যার একটি বড় অংশ বাংলাদেশি। এই সংশ্লিষ্ট কাজে যারা দায়িত্বশীল আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এমন ভাবে আপনারা মানুষগুলোরে পাঠাবেন না যে এখানে আসার পরে তাদেরকে রাস্তায় ঘুমাইতে হচ্ছে, কারো কাছ থেকে টাকা পয়সা ধার করে চলতে হচ্ছে বা কাজ নাই। ইমিগ্রেশন সূত্র বলছে এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি দেশে ফিরেছেন ইন্দোনেশিয়ার নাগরিক। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। 15 এপ্রিলের ঘোষণা অনুযায়ী 83,000 বাংলাদেশি এই প্রক্রিয়ায় জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে গেছেন। 30 এপ্রিল পর্যন্ত এ সংখ্যা 1 লাখ ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু এদেশে সরকার আইন অনেক কড়া করছে এবং অ্যারেস্ট করছে, অবৈধ না থেকে অত দেশে মালয়েশিয়া সরকার অনেক কঠোর হইতে পারে, যে যদি কোনো কঠোর বেশি পদক্ষেপ নেয় তাই অবৈধ লোকগুলা থাকাটা এদেশে খুব কষ্ট করে। এদিকে প্রায় প্রতিদিনই মালয়েশিয়ার কোনো না কোনো স্থানে ইমিগ্রেশন হানা দিচ্ছে কাগজপত্রবিহীনদের ধরতে। গ্রেপ্তার এড়াতে বনে জঙ্গলে রাত কাটাচ্ছেন অনেকে। সাম্প্রতিক সময়ে এই অভিযান আরো জোরদার করেছে প্রশাসন। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।